ক্লাস 10 তোমাদের হরমোনের চ্যাপ্টারটা বাকি ছিল, আমি এখানে ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের, সেখান থেকে দেখে নিও, কিছু অসুবিধা থাকলে বলবে। আচ্ছা, হরমোন হচ্ছে কি একটা রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে উপস্থিত থাকে, অর্থাৎ একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ কোষ সমষ্টি অর্থাৎ কাণ্ডমূলের অগ্রভাগের যে কোষগুলো থাকে, ভাজক কলার কোষগুলো, বিভাজিত হয় যে কোষগুলো, তরুণ কোষগুলো, সেই সমস্ত কোষগুলো থেকে, এবং প্রাণীদের ক্ষেত্রে এক ধরনের বিশেষ গ্রন্থি থাকে যেটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ায়, অর্থাৎ কি উদ্ভিদের যে জাইলেম ফ্লোয়েম আছে সেই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায়, এবং প্রাণীদের ক্ষেত্রে দেহ তরল অর্থাৎ রক্ত লসিকা হচ্ছে প্রাণীদের যে দেহ তরল, সেই রক্ত লসিকার মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে সেইখানে কাজকর্ম নিয়ন্ত্রণ করে এবং কাজের পর ধ্বংস হয়ে যায়, সেই রাসায়নিক পদার্থটাকে বলা হচ্ছে হরমোন। অর্থাৎ হরমোন যেখান থেকে উৎপন্ন হয় সেখানে কোনো কাজ করতে পারে না, দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে এবং কাজের পর সেটা নষ্ট হয়ে যায়, সেই রাসায়নিক পদার্থটাকে হরমোন বলা হয়। ঠিক আছে, এখানে একটা কথা বললাম যে অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ তোমরা ক্লাস 8-এ পড়েছিলে যে 3 ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি, তাই তো? অন্তঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরাকে অনাল গ্রন্থি বলা হয়, অর্থাৎ যে গ্রন্থির কোনো নালী থাকে না, সেই জন্য অনাল বলা হচ্ছে। যে গ্রন্থির কোনো নালী থাকে না এবং যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়, কোনো নালী থাকে না বলে, সেই গ্রন্থিটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। ঠিক আছে, বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর যে গ্রন্থির নালী থাকে, ফলে নালীর মাধ্যমে ওই ক্ষরণটা গ্রন্থির বাইরে নির্গত হয়, তখন সেই গ্রন্থিটাকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে অনাল গ্রন্থির মাধ্যমে রক্ত মানে ক্ষরণটা সরাসরি রক্তে মিশে যায়, অর্থাৎ হরমোনটা সরাসরি রক্তে মিশে যায়, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির মাধ্যমে যে নালী থাকার ফলে নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নির্গত হয় ক্ষরিত পদার্থটা। ঠিক আছে, সেটা হচ্ছে যেমন লালা গ্রন্থি, এইগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। লালা গ্রন্থি, কর্মগ্রন্থি, এইগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর মিশ্র গ্রন্থি হচ্ছে যেটার মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দু ধরনের গ্রন্থি নিয়েই গঠিত হয়, দু ধরনের গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। সেটার নাম হচ্ছে কি না, অগ্নাশয় গ্ল্যান্ড। অগ্নাশয় যেটা, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের গ্রন্থি আমরা পেলাম। এবার দেখো, এখানে দেখো যে হরমোন আর উৎসেচকের একটা পার্থক্য দিয়েছে। পার্থক্য কি আছে? হরমোন যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অনাল গ্রন্থির কোষ থেকে উৎপন্ন হয়, আগেই বললাম, কিন্তু উৎসেচক কোনো গ্রন্থি থেকে নয়, আর যে সমস্ত রকম সজীব যে কোষ থাকে সেই সজীব কোষ থেকে উৎসেচক নির্গত হয়। ঠিক আছে, হরমোন যে নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত উৎসেচক মানে হরমোন যেটা সেটা সরাসরি রক্তে মিশে যায়, রক্তলসিকায়, অথবা রক্তলসিকা দ্বারা বাহিত হয়। কিন্তু উৎসেচকের ক্ষেত্রে কি হয়, উৎসেচক নালীপথে বাহিত হয়, সনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেই সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সরাসরি নালীর মাধ্যমে। হরমোনের ক্রিয়ার পর ধ্বংস হয়, কিন্তু উৎসেচক কিন্তু ক্রিয়ার পর কোনো ধ্বংস হয় না। এবার কি, হরমোনের কতগুলো বৈশিষ্ট্য আছে। আবার এছাড়া হরমোন রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে, কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে বলে সেই জন্য রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। ঠিক আছে, কিংবা আর রাসায়নিক সমন্বয়ক তো আগেই বললাম, কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে বলে একে রাসায়নিক সমন্বয়কও বলা হয়। আর কি বৈশিষ্ট্য আছে হরমোনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, কোনো একটা হরমোন কোনো একটা কাজে সহায়তা করতে পারলে অপর একটা হরমোন সেই কাজে বাধা দিতে পারে। ঠিক আছে, এইভাবে হরমোন দ্বৈত নিয়ন্ত্রক হিসাবেও কাজ করে। দ্বৈত নিয়ন্ত্রক মানে দুভাবে কাজ করছে, একটা হরমোন কোনো একটা কাজে সাহায্য করছে, আবার অন্য একটা হরমোন ওই কাজে বাধা দিচ্ছে, তখন সেটাকে বলা হয় হরমোন দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। তাহলে দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে অনেক রকমের উদাহরণ আছে, যেমন তোমরা এখানে উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে পরে পড়বে, দেখবে যে অক্সিন যদি কোনো একটা কাজে সাহায্য করে, পরে সাইটোকাইনিন একটা হরমোন যেটা ওই কাজে বাধা দেয়। ঠিক আছে, কিংবা প্রাণীদের ক্ষেত্রে ইনসুলিন, গ্লুকাগন, সেটা পরে পড়াবো যখন দেখবে। দুটো হচ্ছে, এগুলো হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করছে। আর একটা আছে যে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ করে যেটা, অর্থাৎ কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পরোক্ষভাবে অন্য গ্রন্থির ভাবে নিজে নিয়ন্ত্রিত হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। এটাও হচ্ছে একটা প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোন পরে পড়াবো যখন, সেখানে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি সেখানে বলবো। আচ্ছা, আগে বলি উদ্ভিদ হরমোন। তাহলে উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে উদ্ভিদ হরমোন বললাম যে উদ্ভিদ হরমোন কোথা থেকে উৎপন্ন হয়,
উদ্ভিদ হরমোন অগ্রস্থ ভাজক কলা, মূল কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, ভ্রূণমুকুল এই সমস্ত অংশগুলো থেকে উৎপন্ন হয়, ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয় হরমোন। কাজ কি করে, বিভিন্ন হরমোনের বিভিন্ন কাজ আছে, সেটা পরে পড়ছি। পরিণতি কি, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা উদ্ভিদ হরমোন হোক কিংবা প্রাণী হরমোন হোক, যে কোনো হরমোন কাজ করার পর ধ্বংস হয়ে যায়। তোমাদের সিলেবাসে এখানে উদ্ভিদ হরমোন যেটা আছে, 3টে উদ্ভিদ হরমোন আছে, অক্সিন, জিবারেলিন আর সাইটোকাইনিন। ঠিক আছে, এইবার হরমোনের ক্ষেত্রে, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে হরমোন দু রকমের হরমোন হতে পারে, প্রাকৃতিক হরমোন আর হচ্ছে কৃত্রিম হরমোন। প্রাকৃতিক হরমোন হচ্ছে যে হরমোনগুলো প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। যেমন হচ্ছে এই 3টে যেটা আছে আমাদের, অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, এগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। ঠিক আছে, আর কৃত্রিম হরমোন কি, কৃত্রিম হরমোন তোমাদের বইতে দেখো, কৃত্রিম হরমোন হচ্ছে যে হরমোনগুলো রসায়নগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এখানে এই যে কৃত্রিম হরমোন আছে, কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন রসায়নগারে ল্যাবরেটরিতে উৎপন্ন করা হয় কৃত্রিমভাবে, যেগুলো কি গঠন কিন্তু ওই প্রাকৃতিক হরমোনের মতোই রাসায়নিক পদার্থ, সেইটাকে বলা হয় গবেষণাগারে প্রস্তুত করা হয়, সেই সমস্ত হরমোনগুলোকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন। এবার কৃত্রিম হরমোনগুলো কি, কৃত্রিম হরমোন অনেকগুলো কৃত্রিম হরমোন এখানে দেখো নাম আছে, IBA, NAA, এগুলোর কিন্তু ফুল ফর্ম পড়তে হবে, এগুলো ফুল ফর্ম খুব আসে। IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড, এখানে আছে 2,4-D 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আর কি আছে, আর এছাড়া আছে IPA হচ্ছে ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। এইগুলো হচ্ছে সব কৃত্রিম হরমোন। এইবার কৃত্রিম হরমোন আর প্রাকৃতিক হরমোন বললাম, এছাড়া কিছু কিছু গ্যাসীয় হরমোন হচ্ছে, হ্যাঁ গ্যাসীয় হরমোনের একটা নাম হচ্ছে ইথিলিন, যেটা ফল পাকতে সাহায্য করে, ইথিলিন গ্যাসীয় হরমোন। প্রকল্পিত হরমোন হচ্ছে যে হরমোনগুলো উপস্থিতি উদ্ভিদ থেকে পাওয়া গেছে কিন্তু কার্যপদ্ধতি বা গঠন এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, সেগুলো হচ্ছে প্রকল্পিত হরমোন। যেমন হচ্ছে ফ্লোরিজেন, ফুল ফোটাতে সাহায্য করে, এগুলো হচ্ছে প্রকল্পিত হরমোন। এছাড়া এবার প্রাকৃতিক হরমোন যেটা হচ্ছে আছে, প্রাকৃতিক হরমোন তোমাদের এখানে বইতে দেখো 3খানা যেটা আছে প্রাকৃতিক হরমোন। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অক্সিন সম্বন্ধে কি বলবো না, অক্সিন হচ্ছে এক প্রকার, কোথায় উৎপন্ন হয়, অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই 4টে জিনিস নিয়ে, রাসায়নিক উপাদান হচ্ছে এইগুলো, এই 4টে জিনিস নিয়ে গঠিত হয় অক্সিন। এবার অক্সিন যেটা উৎপন্ন হয়, অক্সিন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে মূল উৎস কোথায়, কাণ্ড মূলের অগ্রভাগে উৎপন্ন হয় অক্সিন। কাণ্ড মূলের অগ্রভাগে উৎপন্ন হয়, বর্ধনশীল পাতা, ভ্রূণমুকুলাবরণী, এই সমস্ত অংশগুলোতে অক্সিন উৎপন্ন হয়। এবার এই অক্সিন হচ্ছে এক প্রকার অম্লধর্মী হরমোন, যেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই 4টে নিয়ে গঠিত। এবার কাজ ক্ষেত্রে কি বলবো, কাজে এখানে দেখো অগ্রস্থ প্রকটতা কথার অর্থ কি, অগ্রস্থ প্রকটতা হচ্ছে, দেখো এখানে পরের কথায় দেখাচ্ছি, এখানে যে আঁকাটা আছে, প্রথমে আছে অগ্রমুকুল, একদম অগ্রভাগে থাকে অগ্রমুকুল, আর কক্ষে থাকে কাক্ষী মুকুল। ঠিক আছে, তাহলে অক্সিনের কাজ কি হবে, অক্সিন হচ্ছে যখন অগ্রমুকুলের উপস্থিতিতে অক্সিন কাক্ষী মুকুলের বৃদ্ধি ব্যাহত করবে। কিন্তু অগ্রমুকুলকে যদি বাদ দিয়ে দিই তখন কি করবে, তখন ও কাক্ষী মুকুলের বৃদ্ধি ঘটাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা, এপিকাল ডমিনেন্স। ঠিক আছে, এছাড়া কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি কিভাবে, কোষ বিভাজিত, অক্সিজেনের উপস্থিতিতে কোষ দ্রুত বিভাজিত হয়ে থাকে, কোষের আকার, কোষের মধ্যে ভ্যাকুওল, কোষ গহ্বর সৃষ্টি করে, কোষের মধ্যে নানা রকমের কোষ প্রাচীরের যে উপাদান, সেই উপাদানগুলো সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়, ফলে কোষের আকার বৃদ্ধি পায়। মূলের বৃদ্ধিতে সাহায্য করে। ফলের বৃদ্ধি অক্সিন একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হচ্ছে পার্থেনোকার্পি অর্থাৎ অক্সিনের উপস্থিতিতে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলা হয়। ঠিক আছে, বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলা হয়। এর বীজবিহীন ফল কখন সৃষ্টি হয়, সাধারণত কি হয়, পরাগযোগের নিষেকের পর অক্সিনের পরিমাণ বেড়ে যায়। এবার অক্সিনের প্রভাবে কি হয়, নিষেক যদি নাও হয়, নিষেক ছাড়াও ডিম্বাশয়ের ফলে পরিণত হয়, এই ঘটনাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। এর ফলে বীজবিহীন ফল উৎপন্ন হয়, এটা অক্সিনের প্রভাবে ঘটে। আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ মানে কি,
ট্রপিক চলন আগে তোমার পরে ফটোট্রপিক, জিওট্রপিক আগে পড়েছো চলনে। সেখানে দেখো এখানে ছবিতে আঁকা আছে। ফটোট্রপিক অর্থে আলোর ক্ষেত্রে ধরে, আর জিওট্রপিক কি? জিওট্রপিক হচ্ছে অভিকর্ষের ক্ষেত্রে, তাই তো। ফটোট্রপিক চলন মানে হচ্ছে এটা একটা কাণ্ড, এই কাণ্ডের এদিক থেকে আলো দেওয়া হচ্ছে, এবার অক্সিজেন কি হয়, আলোর বিপরীত দিকে সঞ্চিত হয়। তার মানে অক্সিজেন, তার মানে এই আলোর বিপরীত, এটা আলোর দিক, আলোর বিপরীত দিক এইটা, তাহলে এইখানে অক্সিজেন সঞ্চিত হবে। আবার কি এই দিক মূলের ক্ষেত্রেও কি হয়, আলোর বিপরীত দিকে অক্সিজেন সঞ্চিত হচ্ছে, তাই তো। আলোর দিকে কম আর আলোর বিপরীত দিকে বেশি, আর কাণ্ডের ক্ষেত্রেও তাই, আলোর দিকে কম আলোর বিপরীত দিকে বেশি। তাহলে কি হবে, এই ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে আলোর দিকের কোষগুলোতে দ্রুত বিভাজিত হবে, এই কোষগুলো দ্রুত বিভাজিত হয়, ফলে কাণ্ড আলোর দিকে বেঁকে যাবে। আবার মূলের ক্ষেত্রে কি হয়, কম অক্সিজেন যেখানে আছে সেই কোষগুলো দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর বিপরীতে বেঁকে যায়। ঠিক আছে, এটা হলো ফটোট্রপিক চলন। জিওট্রপিক কি হবে, জিওট্রপিক যদি একটা চারা গাছকে যদি অনুভূমিকভাবে রাখা হয়, তাহলে কি হবে, কাণ্ডের ক্ষেত্রে যেখানটা অনুভূমিক অর্থাৎ মাটি স্পর্শ করে আছে, সেই মাটি স্পর্শ করে আছে যেখানটা, সেই দিকে বেশি অক্সিজেন আর উল্টো দিকে কম অক্সিজেন, অর্থাৎ নিচের দিকে বেশি অক্সিজেন, ওপরের দিকে কম অক্সিজেন। মূলের ক্ষেত্রেও তাই, নিচের দিকে বেশি অক্সিজেন, উপরের দিকে কম অক্সিজেন। তাহলে যেখানে কাণ্ডের ক্ষেত্রে যেদিকে বেশি অক্সিজেন আছে সেদিকটা বেশি দ্রুত কোষ বিভাজিত হবে, তার ফলে কি হবে, এটা উপরের দিকে উঠে যাবে, কাণ্ডটা তার মানে উপরের দিকে উঠবে, অর্থাৎ অভিকর্ষের বিপরীতে উঠবে। আর এখানে কি হচ্ছে, মূলের ক্ষেত্রে উপরের দিকে যেখানে কম অক্সিজেন সেখানে কোষগুলো দ্রুত বিভাজিত হয়, তার ফলে কি হবে, মূলটা অভিকর্ষের দিকে বেঁকে যাবে। এটা হচ্ছে জিওট্রপিক চলন। এইভাবে অক্সিজেন ট্রপিক চলনটা নিয়ন্ত্রণ করে। এরপর আছে জিব্বারেলিন। জিব্বারেলিন কি? জিব্বারেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। ঠিক আছে, এটা পড়বে প্রথম। জিব্বারেলা ফুজিকুরি নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি প্রথম লক্ষ্য করা যায়। হলো, এবার এই জিব্বারেলিনও কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত, কোনো নাইট্রোজেন থাকে না, নাইট্রোজেন বিহীন এক প্রকার জৈব অম্ল, সেটা হচ্ছে জিব্বারেলিন। আর অক্সিজেনের ক্ষেত্রে ছিল ওটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল। হলো, জিব্বারেলিন কোথায় পাওয়া যাবে? পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত চারা গাছ, বর্ধিষ্ণু পাতা, বীজপত্র, এই সমস্ত অংশগুলো থেকে এই জিব্বারেলিন পাওয়া যায়। এবার এই জিব্বারেলিন কি করে, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। ঠিক আছে, যখন যে সমস্ত কোনো বীজ বা মুকুলে যদি জিব্বারেলিন থাকে, বাইরে থেকে যদি জিব্বারেলিন প্রয়োগ করা হয়, তখন এই বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ হয়। ঠিক আছে, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, দুটো পর্বের মধ্যবর্তী যে অংশ পর্ব মধ্যটা, সেই পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এই জিব্বারেলিনের প্রভাবে। কিংবা ফলের বৃদ্ধিতে, আঙুর, আপেল এগুলোর ক্ষেত্রে বড় ফল উৎপাদনের জন্য, ফলের বৃদ্ধির জন্য এই জিব্বারেলিন প্রয়োগ করা হয়। এরপর হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে এক প্রকার নাইট্রোজেন ঘটিত ক্ষারীয়, এটা কিন্তু ক্ষারীয়, আর এগুলো ছিল অম্ল, এটা কিন্তু ক্ষারীয়। আগেরগুলো অ্যাসিড ধর্মী, এগুলো হচ্ছে ক্ষারীয় ধর্মী, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় ধর্মী। কার্বন, হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন ধর্মী ক্ষারীয় জৈব পদার্থ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত। এইগুলো কোথায় পাওয়া যায়? সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? ফল আর শস্যে সাইটোকাইনিন পাওয়া যায়, টমেটোর রস, ভুট্টার রস, নারকেলের তরল শস্যে, ডাবের জলে, এগুলোতে সাইটোকাইনিন থাকে। এবার সাইটোকাইনিনের কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো। সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোষ বিভাজন ঘটে, কিংবা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। আচ্ছা, আগে আমরা বললাম যে দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে হরমোন কাজ করে, একটা উদ্ভিদ হরমোনের উদাহরণ দিলাম, অক্সিনে আর সাইটোকাইনিন বলেছিলাম। অক্সিন কি করে, এখানে দাও, অক্সিন কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, আর হচ্ছে কাক্ষি মুকুলের বৃদ্ধি রোধ করে। কিন্তু সাইটোকাইনিন কি করবে, অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ দুটো বিপরীতে কাজ হচ্ছে। অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, আর সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুল বা কাক্ষি মুকুলের বৃদ্ধি ঘটায়। এটা হচ্ছে পরস্পর বিপরীত ঘটনা, এটা তার মানে দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। কিংবা পত্র মোচন বিলম্বিত করে, অর্থাৎ পত্র মোচন, ক্লোরোফিল নষ্ট, জরা রোধ করে, অর্থাৎ বার্ধক্যকে বিলম্বিত করতে, অনেকদিন চিরসবুজ থাকতে এই পত্রমোচন যাতে না হয় সেটা রোধ করতে হচ্ছে সাইটোকাইনিন কাজ করে। আর কৃত্রিম হরমোন যেটা বললাম, কৃত্রিম হরমোনের ক্ষেত্রে আগেই বলেছি, কৃত্রিম হরমোন যে কাজগুলো করে বীজবিহীন ফল উৎপাদনের জন্য, কিংবা 2,4-D
যেগুলো আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়, বীজবিহীন ফল সৃষ্টি আগে বললাম, অপরিণত ফল পড়ে যাওয়া রোধ করতে, নতুন উদ্ভিদ সৃষ্টিতে, শাখা কলমে লেবু, গোলাপ, আম, পেয়ারা এগুলোর ক্ষেত্রে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আজকে পড়ালাম। যদি কিছু অসুবিধা থাকে এর মধ্যে বলবে।